আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে কিন্তু তোমাদের সুবিধার কথা বিবেচনা করে আমাদের পাঠ্য বইয়ের যেই সৃজনশীল প্রশ্নগুলো, যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ অনুশীলনী ভিত্তিক যেই প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোর সমাধানও কিন্তু আমরা বইতে রেখেছি এবং ওই সমাধানগুলো কিন্তু আমরা নিজেরা আলাদা করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তো সেই জন্য আমরা এখন যেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এই প্রশ্নটি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ৯ম অধ্যায় রেওয়ামিল নামের যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের ৩ নম্বর সৃজনশীল প্রশ্নটি। খেয়াল করে দেখো, আমাদের এই ৩ নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে। আমাদের ৩ নম্বর সৃজনশীল প্রশ্নে বলেছে মেসাস সালেহ অ্যান্ড কোং এর হিসাব রক্ষক কর্তৃক প্রস্তুতকৃত রেওয়ামিলটিতে কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। অর্থাৎ হিসাব রক্ষক তিনি একটা রেওয়ামিল প্রস্তুত করে ফেলছে, অলরেডি হয়ে গেছে, রেওয়ামিল করা হয়ে গেছে। করার পরেও সে রেওয়ামিলের মধ্যে কিছু ত্রুটি দেখতে পাইছে, কিছু ভুল দেখতে পাইছে। তার মানে এই যে রেওয়ামিলটা দেওয়া আছে আমাদের সামনে, এই রেওয়ামিলটার মধ্যে কিছু কিছু ভুল আছে। সম্পূর্ণটা কিন্তু ভুল না, তিনি রেওয়ামিলটা করছে, করার পরেও কিছু ভুল তিনি খুঁজে পাইছে। যেমন একটা ভুল আমি তোমাকে বলি, দেখো পাওনাদার একটা দায় ক্রেডিট হওয়ার কথা, কিন্তু দেখো পাওনাদারটাকে সে কি করে দিছে, ভুলে ডেবিট করে দিছে। তো এরকম ভুল সে করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো ওই ভুলের রেওয়ামিলটা এখানে দেওয়া আছে। আমাকে কি বলছে, আমাকে বলছে মিসেস সালে অ্যান্ড কোং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এই উদ্দীপক দেখে আমরা কি করব, উদ্দীপক বলতে এই ভুল রেওয়ামিলটা দেখে আমরা একটা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করব। এরপরে কি করতে হবে, এখান থেকে একটা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। এরপরে কি করতে হবে, একটা শুদ্ধ রেওয়ামিল প্রস্তুত করতে হবে। অর্থাৎ আমাদের এইখানে যে রেওয়ামিলটা দেওয়া আছে, এটাতে একটা ভুল রেওয়ামিল, তাই না? আমাদেরকে কি করতে হবে, একটা শুদ্ধ রেওয়ামিল করতে হবে, একটা সঠিক রেওয়ামিল আমাদেরকে এই জায়গা থেকে করতে হবে, তাই না? ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে একটা শুদ্ধ বলো বা একটা সঠিক বলো, একটা রেওয়ামিল আমরা প্রস্তুত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, আমরা এটাকে একটু ছোট করে দিই, কারণ আমাদের পুরো ফ্রেমটাতে এটা নিয়ে আসা লাগবে। আচ্ছা, ঠিক আছে, পুরো ফ্রেমটাতে এটা আমরা পাইলাম। ওকে, এখন তাহলে খেয়াল করে দেখো, সবার প্রথম কাজ কি? সবার প্রথম কাজ হচ্ছে আমাদের এইখান থেকে মূলধন জাতীয়, আচ্ছা সবার প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমার মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে হবে। কি করতে হবে ভাইয়া? মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে হবে। ওকে, ভালো কথা, আমরা এখান থেকে একটা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করব। মূলধন জাতীয় প্রাপ্তি মানে কি? আমি টাকা পাইছি, এই প্রাপ্তি মানে তো টাকা পাওয়া, তাই না? আমি টাকা পাইছি, আমি দীর্ঘমেয়াদী কোনো একটা জায়গা থেকে টাকা পাইছি। অর্থাৎ আমি এমন একটা জায়গা থেকে টাকা পাইছি, যেই জায়গা থেকে অনেক দিন পর পর টাকা পাওয়া যায়, যে জায়গা থেকে একবার টাকা পেলে ওই লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় অনেক দিন থাকে। ওই জায়গাটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, তাহলে আমার এখানে টাকা পেয়েছি দীর্ঘ সময়ের জন্য, টাকা পেয়েছি দীর্ঘ সময়ের জন্য, এমন লেনদেনগুলো কি কি আছে খেয়াল করে দেখি ভাই। আমরা দীর্ঘ সময়ের জন্য টাকা পাই, এই দেখো একটা দেওয়া আছে গৃহীত ঋণ। ভাইয়া আমি যদি ঋণ গ্রহণ করি তাহলে কিন্তু আমি টাকা পাই। আমি যদি ঋণ গ্রহণ করি তাহলে কিন্তু আমি টাকা পাই, তাই না? ওকে, ভালো কথা, আমি টাকা পাই। টাকা পাওয়া মানে কি? এটা একটা প্রাপ্তি। সাধারণত ঋণ এই শব্দটা একটা দীর্ঘমেয়াদী শব্দ। অর্থাৎ আমি কারো কাছ থেকে ঋণ নিছি, দেখো ঋণ আর ধার দুইটা কিন্তু একই, দুইটাই দায় আমার জন্য। কিন্তু ওই যে থাকে না একটা শব্দগত একটা পার্থক্য। ঋণ কথাটা আসলে আমরা ব্যবহার করি তখনই যখন ব্যাপারটা লম্বা সময়ের জন্য হয়। আমরা এরকম বলি না যে আমি তোমার কাছে ঋণী থাকবো, তার মানে আমি কি ২ মাস পরে তার কথা ভুলে যাব? ঋণী থাকবো বলতে বোঝায় আমি তার কাছে তার কথাটা আমি অনেক দিন মনে রাখবো, এরকমটা আর কি। আমি যেহেতু বাংলা পড়াই না, আমি এগুলোর কথা বলাটা খুব অন্যায় হয়ে যাবে, এইসব ধরনের কথা ক্লাসে বলা। আমরা জাস্ট মনে রাখবো ঋণ এটা একটা লং টার্ম একটা কথা, ধার বা ধারে এটা একটা শর্ট টার্ম একটা কথা। তো গৃহীত ঋণ, আমি ঋণ নিছি অনেক লম্বা সময়ের জন্য, টাকাটা লোন নিছি, ধার নিছি কয়দিনের জন্য? কমপক্ষে ১ বছরের বেশি, তাই না? তো এই জায়গার ফলে আমি টাকা পাইছি, টাকা পাওয়া মানে প্রাপ্তি। ১ বছরের অধিক সময়ের কোনো একটা ক্ষেত্র থেকে, ১ বছরের অধিক সময়ের কোনো একটা জায়গা থেকে টাকা পাইছি, তাই না?
তাহলে এটা আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। এটা কি একটা মূলধন জাতীয় প্রাপ্তি। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? ভাইয়া কথাটা কি বুঝছি কিনা আমাকে বলিও। এরপরে আমরা আসছি হচ্ছে মূলধন। খেয়াল করে দেখো ভাইয়া, মূলধন এইটাও কিন্তু আমার জন্য একটা প্রাপ্তি, তাই না? মালিক মূলধন দেয় অনেক দিন পর পর একবার, তাই না? তাহলে এই মূলধন এটাও কিন্তু আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। মালিক আমাকে মূলধন হিসাবে টাকা দেয় অনেক দিন পর পর একবার আমাকে টাকা দিচ্ছে, তাহলে এটাও আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমাকে যে ক নাম্বার প্রশ্নে বললো যে ভাইয়া তুমি এখান থেকে একটা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো, আমি নির্ণয় করব। আমি এখান থেকে একটা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করব। এই মূলধন জাতীয় প্রাপ্তিটা কি কি? গৃহীত ঋণ এবং মূলধন। তোমার কাজ হচ্ছে যোগ করে উত্তরটা করে দেওয়া, তাই না? আচ্ছা, খ নম্বর প্রশ্নে আমরা আসবো ভাইয়া। খ নম্বর প্রশ্নে বলেছে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই উপরের উদ্দীপক থেকে এই লেনদেনগুলো থেকে আমাদের কাজ কি? এই লেনদেনগুলো থেকে আমাদের কাজ হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা। মুনাফা জাতীয় ব্যয় মানে কি? আমার প্রতিষ্ঠানের রেগুলার যে ব্যয়গুলো হয় সেটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। এই মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে আমাকে সাবধান থাকতে হয় কয়েকটা জিনিসের ক্ষেত্রে। প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, সমাপনী মজুত পণ্য, এদেরকে অ্যাডজাস্ট করতে হয়। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করতে হয়, বাদ দিতে হয় কি? সমাপনী মজুত পণ্যটা। কুরিন সঞ্চিতি থাকলে কুরিন থেকে কুরিন সঞ্চিতি বাদ দিতে হয়। এই জিনিসগুলো একটু মাথায় রেখে আমরা এরপরে যদি অঙ্কটা করি তাহলে দেখবো খুব একটা অসুবিধা হবে না। তাহলে দেখো এই যে প্রারম্ভিক মজুত পণ্য আছে, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ করব নিট ক্রয়। আবার এখানে দেখো আমার আন্ত ফেরত দেওয়া আছে, অর্থাৎ ক্রয় ফেরত দেওয়া আছে, তাই না? হ্যাঁ, আন্ত ফেরত না তো এই জায়গায় দেখো একটা বহি ফেরত দেওয়া আছে, তাই না? বহি ফেরত দেওয়া আছে, তাহলে এইটা ক্রয় থেকে বাদ দিব। এটা কি করবো? ক্রয় থেকে বাদ দিয়ে দিব। সমাপনী মজুত পণ্য কি প্রশ্নে আছে? ভাইয়া একটু খেয়াল করো, আমার প্রশ্নে কি সমাপনী মজুত পণ্য আছে? সমাপনী মজুত পণ্য নাই। যদি থাকতো তাহলে সেটাও আমি কি করতাম? বাদ দিয়ে এরপরে লিখতাম। যদি সমাপনী মজুত পণ্য থাকতো তাহলে সেটা আমি বাদ দিতাম, বাদ দিয়ে এরপরে লিখতাম। কথা বোঝা গেছে? ওকে, এরপরে বাকি ব্যয়গুলো আমরা লিখে দিব। বেতন একটা ব্যয়, বেতন একটা মুনাফা জাতীয় ব্যয়। জাহাজ ভাড়া একটা মুনাফা জাতীয় ব্যয়। বরাদ্দকৃত বাট্টা একটা মুনাফা জাতীয় ব্যয়। মণিহারি একটা মুনাফা জাতীয় ব্যয়। কুরিন থেকে কুরিন সঞ্চিতিটা আমরা বাদ দিয়ে লিখব। কুরিন থেকে কুরিন সঞ্চিতিটা আমরা বাদ দিয়ে এরপরেও মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখে দিব। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। আমি আরো একবার বলে দিচ্ছি, মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বলছে। আমি কি করব? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়টা যোগ করব। ক্রয় যোগ করার আগে ক্রয় থেকে আবার বহি ফেরতটা বাদ দিতে হবে, কারণ বহি ফেরত মানে কি? ক্রয় ফেরত, তাই না? তাহলে এটা কি করতে হবে? ক্রয় থেকে বাদ দিতে হবে। তাহলে আমার নিট ক্রয় আসবে, গেল এটা। বেতন লিখবো আমি, তারপর আমি জাহাজ ভাড়া এটা একটা ব্যয়, এটা আমি লিখবো। বরাদ্দকৃত বাট্টা এটা একটা ব্যয় আমি লিখবো। মণিহারি একটা ব্যয়, এটাও আমি লিখবো। কুরিন থেকে সন্দেহজনক কুরিন সঞ্চিতি বা কুরিন সঞ্চিতিটা বাদ দিয়ে লিখবো। কথাটা কি বোঝা গেছে? এখন তুমি প্রশ্ন করতে পারবে কুরিন থেকে সন্দেহজনক দেনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি বাদ কেন দিতে হয়? আমার অ্যাকচুয়াল সূত্রটা এখানে ছিল এইরকম যে পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি বাদ পুরাতন কুরিন সঞ্চিতি, তাই না? এটা ছিল আমার অ্যাকচুয়াল সূত্রটা। এখন ভাইয়া নতুন কোনো এন্ট্রি তো আমার এখানে নাই, তার মানে আমি যদি তোমাকে বলি এইরকম যে ভাইয়া আমার প্রশ্নে নতুন কুরিনও নাই, নতুন কুরিন সঞ্চিতিও নাই, আছে কে? পুরাতন কুরিন। আছে কে? পুরাতন কুরিন সঞ্চিতি। তাহলে বাদ দাও, পুরাতন কুরিন থেকে পুরাতন কুরিন সঞ্চিতিটা বাদ দিয়ে অঙ্কটা করে ফেলবো। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এরকম কিন্তু আমরা বেশ কয়েকটা অঙ্ক করছি, সামনের দিকে আমরা করব। এই কনসেপ্টগুলো তোমরা ডেভেলপ করো তোমাদের মধ্যে। আরও সবচেয়ে বড় সুবিধা হয় বেসিকের ক্লাসটা আগে করে তারপরে সৃজনশীলের ক্লাসে আসো, কারণ সৃজনশীলে আসলে সব বেসিক আলোচনা করা সম্ভব হয় না। যদিও আমি আলোচনা করে দিচ্ছি তোমার যতটুকু দরকার, কিন্তু আসলে বেসিকের ক্লাসটা মানে বেসিক জিনিসটা আসলে সৃজনশীলের সাথে মানায় না, আলোচনা করাটা আসলে যুক্তিসঙ্গত হয় না। কথা কি বোঝা গেছে? এজন্য বলবো সবার আগে কি করো? বেসিকের ক্লাসটুকু করো। বেসিক করে তারপরে এসে তুমি যদি সৃজনশীল করতে চাও তাহলে তুমি দেখবা এখানে তোমার আর কোনো ভুল হবে না। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া?
এই কথা কি বুঝছি কিনা আমাকে তোমরা জানাও। আচ্ছা, এরপরে আমরা আমাদের গ নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে? আমার গ নাম্বার প্রশ্নে বলছে একটি শুদ্ধ রেওয়া মিল প্রস্তুত করো। দেখো, তোমরা অনেকে বলতে পারো যে ভাই রেওয়া মিল তো সে করছেই। আমাকে প্রশ্নে বলেই দিছে যে হিসাব রক্ষক তিনি একটা রেওয়া মিল প্রস্তুত করছিল, কিন্তু এটার মধ্যে সে কিছু মানে ত্রুটি খুঁজে পাইছে, কিছু ভুল খুঁজে পাইছে। তাহলে এখন তুমি একটা কাজ করতে পারো, তুমি ভুলগুলা কারেকশন করতে পারো। এন্ড তুমি কি জানো কোনটা ভুল হয়েছে, কোনটা ভুল হয় নাই? এন্ড তুমি কতক্ষণে ব্যাটার ভুল খুঁজবা, খুঁজে এরপরে একটা একটা কারেকশন করবা। এর চাইতে ভালো তোমার কিচ্ছু দেখার দরকার নাই, কিচ্ছু দেখার দরকার নেই। তুমি কি করবা, তোমার মতো করে একটা রেওয়া মিল প্রস্তুত করে ফেলবা। অর্থাৎ তুমি তো হিসাবের নাম জানো, কোন হিসাবকে কোন পাশে লিখতে হয় এটাও তুমি জানো, তো তুমি একটা রেওয়া মিল করে ফেলো এখন, তাহলেই তো হচ্ছে। তার মানে তুমি কি করবা, প্রপার নিয়মে যেভাবে রেওয়া মিল করতে হয় ওইভাবে তুমি নতুন করে একটা রেওয়া মিল করো। যেটা তুমি ঠিক করছো, মানে যেটা তারা ঠিক করছে ওটা তো তুমিও ঠিক করছো, ওইটা তো ঠিক হয়েই গেল। যেটা ওরা ভুল করছে ওইটাও তুমি ঠিক করে ফেললা। তার মানে ও কি ভুল করছে ওইটা খোঁজার দরকার নাই, তুমি তোমার মতো করে একটা রেওয়া মিল করো। তাহলে আমরা রেওয়া মিল করার ক্ষেত্রে আমি কি বলছিলাম ভাইয়া, রেওয়া মিল করার সিম্পল নিয়ম হচ্ছে আমার প্রতিষ্ঠানে যে সকল সম্পদ, ব্যয় এবং উত্তোলন থাকবে, আমার প্রতিষ্ঠানে যে সকল সম্পদ, ব্যয় এবং উত্তোলন থাকবে এগুলোকে আমরা কি করে দিব, ডেবিট করে দিব। এগুলোকে আমরা কি করে দিব ভাইয়া, এগুলোকে আমরা ডেবিট করে দিব। আমার প্রতিষ্ঠানে, খেয়াল করো ভাইয়া, আমার প্রতিষ্ঠানে যে সকল আয়, দায় এবং মূলধন থাকবে ওইগুলাকে আমি ক্রেডিট করে ফেলবো। ওইগুলোকে আমি কি করে ফেলবো, ক্রেডিট করে ফেলবো। কথা কি বুঝতে পারছি? সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করব, আয়, দায়, মূলধনকে ক্রেডিট করব। এটা হচ্ছে আমার মূল কাজ। এখন তাহলে আমরা এই পুরো প্রশ্নটা একবার পড়ি। দেখো, প্রারম্ভিক মজুত পণ্য এটা একটা ব্যয়, আমরা সবাই জানি, তাই না? তাহলে প্রারম্ভিক মজুত পণ্যকে কি করতে হয়, ডেবিট করে দিতে হয়। তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্যকে ডেবিট করে দিব। ক্রয়, ক্রয় একটা ব্যয়। ক্রয় কি, ক্রয় একটা ব্যয়। ব্যয়কে কি করতে হবে, সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করতে হয়, আমি ক্রয় হিসাবকে ডেবিট করে দিব। বেতন একটা ব্যয়, সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করতে হবে, আমরা বেতনকেও কি করে দিব, ডেবিট করে দিব। পাওনাদার, খেয়াল করো, পাওনাদার, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, অ্যাকাউন্টস পেয়েবল, এগুলো সব আমার জন্য দায়। আমরা আয়, দায় এবং মূলধন জাতীয় হিসাবগুলোকে কি করে দেই, ক্রেডিট করে দেই। তাহলে এখানে দায়টাকে আমি ক্রেডিট করে দিব। দেনাদার, খেয়াল করে দেখো, দেনাদার, দেনা, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, বিক্রয় খতিয়ানের জের, অ্যাকাউন্টস রিসিভেবল, এগুলো সব আমার জন্য সম্পদ। এগুলো সব কি আমার জন্য সম্পদ। তাহলে আমরা সম্পদ, ব্যয়, উত্তোলনকে কি করি, ডেবিট করি। তাহলে এটাকে আমরা ডেবিট করে দিব। ব্যাংক জমার উদ্ধৃত্ত, ব্যাংক জমার ডেবিট ব্যালেন্স, ব্যাংক জমার জের, এগুলো সব আমার জন্য সম্পদ। সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করতে হবে। তাহলে আমরা এখানে এটাকেও কি করে দিব, ডেবিট করে দিব। এই ব্যাংক জমার উদ্ধৃত্তও কি করব, আমরা ডেবিট করে দিব, তাই না? আচ্ছা, আন্তঃফেরত ভাইয়া, আন্তঃফেরত মানে কি, আমার দিকে ফেরত আসতেছে। আন্তঃফেরত, যে ফেরতটা আমার দিকে আসতেছে। এখন আমার দিকে কোন ফেরতটা আসবে, আমি যেটা বিক্রি করছিলাম, মনে করো আমি এই মার্কারটা তোমার কাছে বিক্রি করছি, তোমার পছন্দ হয় নাই, তুমি মার্কারটা আমার কাছে ফেরত দিয়ে দিলা। তার মানে কি, আমার দিকে এটা ফেরত আসবে। তাহলে আমার দিকে ওই জিনিসটাই ফেরত আসতে পারে যেটা আমি বিক্রি করছিলাম, যেটা আমি কি করছিলাম, বিক্রি করছিলাম, তাই না? তাহলে পণ্য বিক্রয় এটা আমার জন্য একটা আয়, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। কিন্তু এখানে কি হচ্ছে, আমি যেই বিক্রি করে আয়টা বাড়াইছিলাম ওই আয়ের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট, কিন্তু হ্রাস পাইলে কি হয়, ডেবিট হয়। বা আরো একটা সহজ জিনিস মনে রাখতে পারো, বিক্রয় যেহেতু ক্রেডিট, বিক্রয় ফেরত এটা হচ্ছে বিক্রয়ের অপোজিট একটা হিসাব। তাহলে বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত কি হবে, বিক্রয় ফেরত হবে ডেবিট। তাহলে আন্তঃফেরত এটা কি হবে, এটা হবে হচ্ছে একটা ডেবিট। জাহাজ ভাড়া একটা ব্যয়, সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করব। তাহলে জাহাজ ভাড়া এখানে কি হবে, জাহাজ ভাড়া এখানে ডেবিট হবে। প্রদেয় বিল, দেখো প্রদেয়, প্রদেয় কথাটাই একটা দায়বাচক শব্দ। প্রদেয় কথাটাই একটা দায়বাচক শব্দ। প্রদেয় মানে কি, পেয়েবল, আমাকে ভবিষ্যতে কাউকে দিতে হবে। প্রদেয়, ভবিষ্যতে আমি দিব, এটা আমার জন্য কি একটা দায়, এটা আমার জন্য একটা দায়। তাহলে আয়, দায়, মূলধনকে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে এই প্রদেয় বিলকে আমি কি করব, ক্রেডিট করে দিব।
গৃহীত ঋণ, দেখো তুমি কয়েকটা জিনিস পাবা ঋণের ক্ষেত্রে। একটা পাবা হচ্ছে তুমি ঋণ, একটা পাবা তুমি গৃহীত ঋণ। ঋণ এবং গৃহীত ঋণ এই দুইটাই আমার জন্য দায়। আরেকটা জিনিস তুমি পাবা সেটা হচ্ছে প্রদেয়, প্রদেয় ঋণ। এখন এই প্রদেয় মানে হচ্ছে দেওয়া। এই কথা কি বুঝাইতে পারছে? দেখো প্রদেয় কথাটারই কিন্তু দুইটা মিনিং হইতে পারে। হ্যাঁ, প্রদেয় মানে কি? দেওয়া। প্রদেয় মানে কি? দেওয়া, তাই না? তার মানে প্রদেয় ঋণ, আমি ঋণ দিছি, এইটা আমার জন্য সম্পদ। তার মানে সবসময় ঋণ দেখলেই যে ওইটা দায়, ব্যাপারটা সত্য না। দেখতে হবে কি ঋণ দেওয়া আছে। ঋণ, বন্ধকি ঋণ, জামানতি ঋণ, গৃহীত ঋণ এগুলো আমার জন্য দায়। প্রদেয় ঋণ এটা আমার জন্য সম্পদ। পুস্তক ঋণ এটা একটা দেনাদার, এটা আমার জন্য একটা সম্পদ, তাই না? তাহলে এখানে যেহেতু গৃহীত ঋণ দেওয়া আছে, তার মানে এখান থেকে আমি ক্লিয়ার ধারণা পাচ্ছি যে আমি টাকা ধার নিছি, ঋণ নিছি, তাহলে এটা আমার জন্য একটা দায়। আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে, তাহলে এটাকে আমি ক্রেডিট করে দিব। দালান কোঠা একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, এজন্য আমরা দালান কোঠাকেও কি করে দিব? ডেবিট করে দিব। দালান কোঠাকে কি করব? ডেবিট করে দিব। বরাদ্দকৃত পাট্টা এটা একটা ব্যয়, ব্যয় হিসাবকে ডেবিট করব। মূলধন দেওয়া আছে ভাইয়া, আয় দায় মূলধনকে আমরা ক্রেডিট করে দেই, তো এখানে আমরা মূলধন হিসাবকেও কি করে দিব? ক্রেডিট করে দিব। বিক্রয়, ভাই খেয়াল করো, বিক্রয় এটা একটা আয়। বিক্রয় এটা কি ধরনের হিসাব? বিক্রয় একটা আয়বাচক হিসাব। কি বাচক হিসাব? আয়বাচক হিসাব। আমি পণ্য বিক্রি করছি, বিক্রয় একটা আয়, আয়ের পরিমাণ বাড়লে সেটাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে, তাই না? আচ্ছা, বহি ফেরত। বহি ফেরত মানে কি? আমি বাইরে ফেরত পাঠাচ্ছি। বহি ফেরত মানে কি? যেই ফেরতটা আমি বাইরে পাঠিয়ে দিচ্ছি, বাহিরে, বহি ফেরত, তাই না? আচ্ছা, আমি বাইরে কোনটা ফেরত পাঠাইতে পারবো? যেটা আমি কিনে নিয়ে আসছিলাম। মনে করো যে আমি 5টা কলম কিনে নিয়ে আসছি, আমি 5টা কলম কিনে নিয়ে আসছি, এর মধ্যে এই কলমটা আমার পছন্দ হয়নি, আমি এটা ফেরত দিয়ে দিব। তার মানে এটা হচ্ছে বহি ফেরত। এটা কি? বহি ফেরত। তার মানে বহি ফেরতের আরেক নাম হিসাবে আমরা বলতে পারি ক্রয় ফেরত। এই বহি ফেরতের আরেক নাম আমরা কি বলতে পারি? বলতে পারি হচ্ছে ক্রয় ফেরত, তাই না? আচ্ছা ভাই, চিন্তা করে দেখো তো, ক্রয়, ক্রয় একটা ব্যয়। আমি যখন ক্রয় করি তখন আমার ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়। আমি যখন পণ্যদ্রব্য ক্রয় করি তখন ক্রয় নামের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে আমি পণ্য ক্রয় করলে আমার ক্রয় নামে ব্যয় বাড়বে, ক্রয় নামে আমার ব্যয়ের পরিমাণ বাড়বে। আমি যখন ক্রয়কৃত টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার ক্রয়ের টাকাটা কমে যাচ্ছে, ব্যয় কমে যাচ্ছে, এবং ব্যয় কমলে সেটাকে ক্রেডিট করতে হয়। তাহলে এখানে আমি কি লিখবো ভাইয়া? ক্রেডিট লিখবো। তাহলে কথাটা আরেকবার একটু বুঝো, কথাটা আরেকবার একটু বুঝো। পণ্য ক্রয় এটা যদি ব্যয় হয়, এটা যদি ডেবিট হয়, ক্রয় ফেরত এটা তার অপোজিট হিসাব, তাহলে এটা কি হবে? এটা আমার জন্য ক্রেডিট হবে, তাই না? তাহলে বহি ফেরত হিসাব ক্রেডিট। মণিহারি একটা ব্যয়, ব্যয় হিসাবকে আমি কি করব? সম্পদ ব্যয় উত্তোলনকে আমি ডেবিট করব, তাহলে ক্রয় মণিহারি তাহলে কি হবে? মণিহারি হিসাব তাহলে ডেবিট হবে, তাই না? আচ্ছা, এরপরে দেখো কুরিন। কুরিনের আরেক নাম হচ্ছে অনাদায়ী পাওনা। কুরিনের আরেক নাম কি ভাইয়া? কুরিনের আরেক নাম হচ্ছে অনাদায়ী পাওনা, তাই না? তাহলে অনাদায়ী পাওনা এটা একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, তাহলে এখানে কুরিনকেও আমরা কি করে দিব? ডেবিট করে দিব, তাই না? আচ্ছা, অনাদায়ী পাওনা সঞ্চিতি। খেয়াল করো, একটা কথা বলেছিলাম গত পর্বে যে আমাদের পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে, পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতিকে ক্রেডিট করতে হবে। তাহলে আমি এখানে এই পাওনাদারের সন্দেহজনক দেনা সঞ্চিতি এটাকে আমি ক্রেডিট করে দিব। তাহলে দেখো ভাইয়া, রেওমিলের কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন একটু উত্তরটার দিকে আমরা তাকাই, উত্তরটার দিকে আমরা তাকাই, তাহলে আরো ভালো ধারণা আমরা পাবো। এই জায়গায় দেখো ভাইয়া, এই যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বলছে, গৃহীত ঋণ আর মূলধন আসবে, গৃহীত ঋণ আর মূলধন কিন্তু আমরা এখানে আনছি। এরপরে যদি আমরা চলে যাই, দেখো আমাকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতে বলছে। আমি এখানে আলাদা আলাদা সেগমেন্ট করেছি। আমি আবারও বলতেছি, বইটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, যে কোনো বই, পৃথিবীর যে কোনো বই, ওই বইটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, আমাকেও ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয়। তো তোমরা যদি চাও কেউ এই যে এই অন্যান্য পরোক্ষ খরচ, বিক্রিত পণ্যের ব্যয়, এই কথা দুটো লিখবা না, তোমরা এই দুটো কথা না লিখেও উত্তর করতে পারো, কোনো অসুবিধা নাই, পূর্ণ নাম্বার পাবা। আমি লিখে দিছি কেন? সর্ব উত্তম, এই জন্য আমি লিখে দিছি। বোঝা গেছে আমার কথা? তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো ভাইয়া,
প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, ক্রয় থেকে অবশ্যই ক্রয় ফেরতটা বাদ দিছি, জাহাজ ভাড়া, বেতন, বরাদ্দকৃত বাট্টা, মণিহারি, এগুলো সবই লিখলাম। কুড়িন থেকে কুড়িন সঞ্চিতিটা বাদ দিছি, বাদ দিয়ে যেটা উত্তর আসে সেটাই আমার জন্য উত্তর, যেটা উত্তর আসবে সেটাই কি আমার জন্য উত্তর, তাই না? আচ্ছা, এরপরে রেওয়া মিলটাকে শুদ্ধ করতে বলছে। তাহলে আমি কি করছি, রেওয়া মিলে যতগুলো এন্ট্রি আছে আমি দেখি নাই সে কি ভুল করছিল, সে কি ঠিক করছিল, দরকার নাই। আমি প্রত্যেকটা তোমাকে বলেছিলাম কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, তাই না? প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, ক্রয় ডেবিট, বেতন ডেবিট, পাওনাদার ক্রেডিট, দেনাদার ডেবিট, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমার উদ্ধৃত ডেবিট, আন্ত ফেরত মানে আমার দিকে ফেরত আসতেছে, বিক্রয় ফেরত, এটাও ডেবিট, জাহাজ ভাড়া ডেবিট, প্রদেয় বিল ক্রেডিট, গৃহীত ঋণ ক্রেডিট, দালান কোটা ডেবিট, বরাদ্দকৃত বাট্টা ডেবিট, মূলধন ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, বহি ফেরত মানে আমি বাইরের দিকে ফেরত পাঠাচ্ছি, আমি বাইরের দিকে কোনটা ফেরত পাঠাই, যেটা আমি কিনে নিয়ে আসি, ক্রয় ফেরত, ক্রয় ডেবিট হলে ক্রয় ফেরত ক্রেডিট, মণিহারি হচ্ছে ডেবিট, কুরিন ডেবিট, সন্দেহজনক দেনা সঞ্চিতি ক্রেডিট। করার পরে আমার রেওয়া মিলে দুই পাশ যোগ করে দেখব দুই পাশ কি সমান আসে কিনা। যদি দুই পাশ সমান আসে তার মানে আমরা যা করছি সব ঠিক করছি। যদি সমান না আসে তাহলে একবার চেক করে দেখতে হবে আমি যা কিছু করছি এর মধ্যে কোনো কিছু ভুল আছে কিনা। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে ভুলটা কারেকশন করব, কিন্তু আমি চেক করে দেখলাম আমি কোনো কিছু ভুল করি নাই, যা করছি সব ঠিক করছি, আমি যা করছি সব কিছু ঠিক করছি, তার মানে আমার কোনো ভুল নাই। তাহলে আমার যদি কোনো ভুল না থাকে তাহলে দুই পাশের মধ্যে যে পার্থক্যটা, যেই গড়মিলটা আসছে ওই গড়মিলটাকে অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিতে হবে, এটাই নিয়ম। যদি রেওয়া মিলের দুই পাশ না মিলে, সকল কিছু ঠিক করার পরেও রেওয়া মিলের দুই পাশ মিলে নাই, যদি ক্রেডিট পাশে টাকা কম থাকে, খেয়াল করো এটা বেসিকের কথা, যদি ক্রেডিট পাশে টাকা কম থাকে তাহলে আমাকে একবার মূলধন আছে কিনা চেক করতে হবে। মনে করো আমার ক্রেডিট পাশে 2 লাখ টাকা কম আসছে, আমার এখানে মূলধন নাই, তাহলে মূলধন হিসাবে ওই 2 লাখ টাকা হবে, কিন্তু মূলধনও আছে, ক্রেডিট পাশে টাকা কম বা ডেবিট পাশে টাকা কম, তখন আমরা অনিশ্চিত হিসাব দিয়ে দুই পাশটা মিলাই দিব। কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যে সৃজনশীলটা আলোচনা করলাম সেটা আমাদের মূল বইয়ের 3 নম্বর সৃজনশীল, রেওয়া মিলের অধ্যায়ের 3 নম্বর সৃজনশীল। আমরা এইভাবে 4-5 করতে করতে বইয়ের সবগুলো সৃজনশীল, সবগুলো এমসিকিউ আলোচনা করে তোমাদের সামনে এটা উপস্থাপন করবে ইনশাআল্লাহ। তাহলে ভাইয়া যারা যারা এত কষ্ট করে ক্লাসটি করছো, এই বইটা সংগ্রহ করে বইয়ের প্রতিটা সৃজনশীল প্রতিটা এমসিকিউ তোমরা করছো, পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করছো, মনে রাখবা সৃষ্টিকর্তা অবশ্যই তোমার এই পরিশ্রমের উত্তম বিনিময় দান করবেন। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।